বোর্ডের আর টিচার্স ট্রেনিংয়ের খুব রেপুটেড বইগুলো থেকেই আসলে নেওয়া। সো কীভাবে পড়ার কথা আর কীভাবে আমরা পড়েছি আর কীভাবেই বা আমাদের পড়াই, সব কিছুই বেশ একটা গোলমেলে। হ্যাঁ, এগুলো বলতে গেলে মন খারাপ হবে এবং গালি বের হবে মুখ দিয়ে আসলে, ঠিক আছে? তো এখন কনসেপ্ট হচ্ছে এই সময়টাতে আমরা কিভাবে কম্পোজিশন, যথেষ্ট কালকে পরীক্ষা রয়েছে, কিভাবে কি টপিকসগুলো, কি পয়েন্টসগুলো মাথায় নিয়ে যাবা। আমি কনফিডেন্ট যে এই কম্পোজিশনগুলোর মধ্যে থেকে তোমার পরীক্ষায় আসতে যাচ্ছে, আমি কনফিডেন্ট। আমার ব্যক্তিগত অভিমত, তবে আমি আসলে ভীষণভাবে কনফিডেন্ট এখানে। স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাংলাদেশ। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাংলাদেশ, এখানে ডিউটিস অফ স্টুডেন্টস এমন হইতে পারে, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট এবং এর প্রভাব বাংলাদেশে এমন হতে পারে। ইয়োর চাইল্ডহুড মেমোরিজ, খুব গুরুত্বপূর্ণ, ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেট, প্যাট্রোটিজম, ফিমেল এডুকেশন, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ এবং দ্য নেসেসিটি অফ কম্পালসারি আইসিটি এডুকেশন ইন বাংলাদেশ। এবং আমরা দেখতে পাচ্ছি, ধরো তোমার প্রশ্ন যদি কমন না আসে, টাইপসগুলো একটু দেখে নাও। প্রবলেম বেসড যেগুলো হয়েছে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ, পপুলেশন প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ঠিক আছে? প্রবলেম বেসড যেটা, টেকনোলজি বেসড, ঠিক আছে? টেকনোলজি বেসড, পার্সোনাল বেসড, ভ্যালু মূল্যবোধ সংশ্লিষ্ট, এবং সোশ্যাল ডিউটিস ডেভেলপমেন্ট বেসড। এই তিনটা দেখেছো, 1 2 3 4 5, এই 5টা টার্মের মধ্যে তোমার প্রশ্ন হবে প্রবলেম বেসড, টেকনোলজি বেসড, ভ্যালু বেসড, ঠিক আছে, সোশ্যাল ডিউটি অ্যান্ড ডেভেলপমেন্ট বেসড। এবার যদি প্রবলেম বেসড হয়, যদি আমরা এখানে লিখেছি, খেয়াল করো, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস আমাদের প্রথম কনসেপ্ট, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, অর্থাৎ এইটা হচ্ছে সোশ্যাল ডিউটি বা ডেভেলপমেন্ট বেসড, এমন যদি হয়, ঠিক আছে, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস, ফিমেল এডুকেশন, এগুলো এমন যদি হয়, তাহলে তোমার স্ট্রাকচার হবে এই, লিখে রাখো, ঠিক আছে? সোশ্যাল ডিউটি ডেভেলপমেন্ট বেসড, সোশ্যাল ডিউটি বা ডেভেলপমেন্ট বেসড। এই রিলেটেড যদি তোমার কম্পোজিশন পরীক্ষাতে আসে, তখন তোমার স্ট্রাকচার, এই যে কনসেপ্ট, এটা আমি বই থেকে নিয়েছি, তবে এই বইগুলো রিভিল করবো না আর, কারণ আমি অ্যাডমিশন টেস্টের সময় এই বইগুলো থেকে লেকচার প্যাটার্ন দেওয়া হবে, ঠিক আছে? সো ব্যাপার হচ্ছে, এবং বোর্ডের মানে এমন কনসেপ্টগুলো যেগুলো নিয়ে টিচারদেরকে পড়ানো বলেছে, বাট জানি না কেন পড়াই নাই। তো খেয়াল করো, 26 ব্যাস, ভালোভাবে একটু পড়ো এই সময়টাতে। প্রবলেম বেসড অর সোশ্যাল বেসড, মানে সোশ্যাল ডিউটি বেসড, সমাজের প্রতি তোমার দায়বদ্ধতা উন্নয়ন করবা, তখন এই স্ট্রাকচারটা যাবে, SDABC। এস মানে ধরো স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস নিয়ে লিখবা, তাহলে স্টুডেন্টসটা কি, কারা স্টুডেন্টস, তাদের ডিউটিস কি। এ মানে এরিয়াস অফ সোশ্যাল সার্ভিস, সমাজের কোন অঞ্চলে, তারা তো সব হুট করে যে রাজনৈতিক নেতার কলার ধরতে পারবে না, তাদের একটা এরিয়া রয়েছে। বি ফর বেনিফিটস টু সোশ্যাল, বুঝতে পারছো, অ্যান্ড সোসাইটি অ্যান্ড স্টুডেন্টস, এবং কনক্লুশন কি হবে, ঠিক আছে? স্টুডেন্টস কারা, তাদের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি, তাদের ওই ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটির এরিয়া কোনগুলো, এ ফর এরিয়াস অফ সোশ্যাল সার্ভিসের, বেনিফিটস টু সোসাইটি অ্যান্ড স্টুডেন্টসের জন্য কি বেনি, এবং কনক্লুশন। এইটা তুমি মাথার মধ্যে নিলা। এবার ফ্রি হ্যান্ড রাইটিং বলে চিল্লাইলে তো লাভ নেই, আছে কোনো লাভ? তুমি যদি কনসেপ্টই না জানো, তুমি যতই ব্যাকরণ জানো, যতই ভোকাবুলারি জানো, কি লিখবা তুমি? সম্ভব না। এই জন্য আমি যেটা করতাম পরীক্ষার সময়, এবং আমার শিক্ষক ছিল গোপেন স্যার, বুঝতে পারছো, শান্তিনিকেতনের ছাত্র ছিল গোপেন স্যার, আমি খুবই কৃতজ্ঞ। এই ফ্রি হ্যান্ড রাইটিং বলে তো মেন হচ্ছে, আমি ছোট্ট 1 লাইনের একটা গল্প বলতে, আমি তখন ক্লাস 7-এ পড়ি আসলে। তো স্যারের কাছে আমাকে নিয়ে গেল আমার মা, আমার বলতেছে আমার ছেলেকে ইংরেজি লেখা শেখায়, ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শেখায়। তো স্যার বললো ফ্রি হ্যান্ড রাইটিং বলে কিছু হয় না। এই প্রথমবারের মতো একটা অদ্ভুত ব্যাপার, আমার মার মুখ তো কালো হয়ে গেল, কি সারা জীবন ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাপারটা শুনে আসলাম, এখন ফ্রি হ্যান্ড রাইটিং বলে কিছুই হয় না, আসলেই কিছু হয় না। যত বড় হয়েছি তত আমার ওই ধারণাটাকে আরও পাকাপোক্ত হয়েছে। ইনফরমেশন জানতে হবে, না জানলে যে তোমাকে বলে ওর
তুমি ডেকে নিয়ে এসে লিখতে বলো, যিনি মাথায় বন্দুক ধরে বলবে প্রাণটা নিয়ে নাও, তবু আমি লিখবো না। বুঝতে পারছো? এত সহজ জিনিস না। তাই পরীক্ষার আগের রাত্রে বা পরীক্ষার এই সময়টাতে, আজকে বিকেলে তোমার কাজটা কি, বা আজকে বিকেলে এই যে এখানে মাত্র 9টা কম্পোজিশন, আমার মনে হচ্ছে সবথেকে কম লিস্ট দিয়েছে, ঝুঁকি লাগতেছে, তাই না? এই 9টা কম্পোজিশনের কি পয়েন্টসগুলো মাথায়, তুমি তো হুবহু জীবনেও লিখবা না, তাই না? কি পয়েন্টসগুলো লেখো। তো প্রথমে স্টুডেন্টস কি, ধরো এই কি পয়েন্টস অফ স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেসগুলো। স্টুডেন্ট শুরুই করবে, স্টুডেন্ট ভবিষ্যতের নেতা, ভ্যালুয়েবল অ্যাসেট অফ এ নেশন, এইসব কথা দিয়ে। লার্নার্স অ্যান্ড রেসপন্সিবল মেম্বার্স অফ সোসাইটি, তো এইভাবে লিখবি স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স অ্যান্ড ভ্যালুয়েবল কি অ্যাসেটস অফ এ নেশন। তারাই, দে আর দ্য লার্নার্স অ্যান্ড রেসপন্সিবল মেম্বার্স অফ দ্য সোসাইটি, তারাই সমাজের। অ্যাকুয়ার নলেজ, বিল্ড মোরাল ক্যারেক্টার, এনার্জেটিক, আইডিয়ালিস্টিক অ্যান্ড এনথাস্টেটিক স্টুডেন্টরা হবে। ক্যান কন্ট্রিবিউট টু ন্যাশনাল ডেভেলপমেন্ট থ্রু সোশ্যাল সার্ভিসের মধ্যে দিয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখবে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমি লিখেছি, কি পয়েন্ট মাথায় রাখবা, কি লিখতে যাবা, ভুল ইংরেজি লেখো, কি লিখবা সেইটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। এরপরে কি লিখবা, ডিউটি, ডি ফর ডিউটিস, তাদের ডিউটিসগুলো কি কি। স্টাডি, প্রাইমারি ডিউটি পড়ালেখা, অনেস্ট, ডিসিপ্লিন, রেসপেক্টফুল করা, ডেভেলপ অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউডস সমাজের প্রতি, হেল্প পিপল ইন নিড, ক্রিয়েট অ্যাওয়ারনেস, এদের মধ্যে, এই ডিউটির মধ্যেই চলে আসবে। এছাড়াও সমাজে তারা ক্রিয়েট স্বাস্থ্য, স্যানিটেশন, এনভায়রনমেন্ট, পলিউশন, লিটারেসি, সোশ্যাল জাস্টিস নিয়ে। এনকারেজ গুড হ্যাবিটস, এবং ভালো, অর্থাৎ প্রিভেন্ট চাইল্ড ম্যারেজ নিয়ে কাজ করবে, ড্রাগ এডিকশন নিয়ে তারা কাজ করবে, ড্রাগ এডিকশন যাতে, করাপশন নিয়ে তারা ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস করবে, ঠিক আছে, বন্যার সময় টময়। এইটা হচ্ছে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, মাথার মধ্যে এভাবে নিবা। তাদের এরিয়াগুলো কি, কোন জায়গায় তাদের কাজ, তাদের কাজ তো সচিবালয় ঘেরাও করা না, বুঝতে পারছো না? তাদের কাজটা কি, কোন জায়গাতে। তারা হচ্ছে ফ্রি কোচিং ফর পোর চিলড্রেনের জন্য করতে পারে, ব্লাড ডোনেশন, ট্রি প্লান্টেশন, ক্লিনলিনেস ড্রাইভস, হেল্প এল্ডারলি পিপল, হেল্প অরফ্যান, এতিমদেরকে সাহায্য করা, সাপোর্ট পারসন উইথ ডিসএবিলিটিস, যারা ডিসএবল, প্রতিবন্ধী, তাদেরকে সাহায্য করা। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে, রোড সেফটি, সড়ক, নিরাপদ সড়ক নিয়ে, জলবায়ু পরিবর্তন নিয়ে, এই কাজগুলো তারা করবে। এবং ফাইনালি বেনিফিটসটা কি সমাজের, সেটা লিখবা। বেনিফিটস টু সোসাইটি, বেনিফিটস টু স্টুডেন্ট, দুইটা কনসেপ্ট। এবং কনক্লুশনে লিখবা, স্টুডেন্টদেরকে কেবলমাত্র স্টাডিসের উপরই ফোকাস না, দে শুড পার্টিসিপেট ইন সোশ্যাল সার্ভিসেও যাবে। এডুকেশন অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি শুড গো টুগেদার, একসাথে যেন চলতে হবে। এবং স্টুডেন্টস ক্যান বিল্ড আ পিসফুল, প্রসপারাস এবং ডাইনামিক ডেভেলপ বাংলাদেশ গড়ে তুলবে। এভরি স্টুডেন্ট শুড ডিভোট টাইম টু, যারা কি করবে, সার্ভিং সোসাইটি, সমাজের প্রতি সেবার জন্য ডিভোট থাকবে। এই যে সাজানো হয়েছে, ঠিক এভাবেই এস ফর স্টুডেন্টস, আমি এরকম পরীক্ষাবারে এরকম লিখো না কিন্তু, স্টুডেন্টসরা কারা, সহজ ভাষায় প্রথমেই তো এই আঘাতটা আনবা, স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স, ভবিষ্যতের নেতা, অ্যান্ড দ্য গ্রেটেস্ট অ্যাসেট অফ এ নেশন, এবং একটা জাতির সম্পদ। দে আর নট অনলি, তারা কেবলমাত্র লার্নার্সই না, বাট অলসো, লিখতে পারবে না, পুরো কনসেপ্ট কিন্তু আমরা পেয়ে গেছি। দে আর নট অনলি দ্য লার্নার্স, তারা শুধুমাত্র লার্নার্সই না, বাট অলসো কি, রেসপন্সিবল মেম্বার্স অফ দ্য সোসাইটি। সরল কনসেপ্ট একদম। তাহলে ফার্স্টে কি লিখবা, স্টুডেন্টসরা কি বলতেছো, আর দ্য, তোমার যে অ্যাসেট, জাতির অ্যাসেট, ফিউচারের লিডার্স, স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স, ভবিষ্যতের নেতা, অ্যান্ড দ্য গ্রেটেস্ট অ্যাসেট অফ এ নেশন। দে আর নট অনলি লার্নার্স বাট অলসো রেসপন্সিবল মেম্বার্স অফ দ্য সোসাইটি। এমন দেয়ার প্রাইমারি ডিউটি ইজ টু অ্যাকোয়ার নলেজ অ্যান্ড ডেভেলপ মোরাল ক্যারেক্টার, অর্থাৎ স্টুডেন্ট কারা, বিসাইডস, এছাড়াও দে অলসো হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন প্রমোটিং সোশ্যাল ওয়েলফেয়ার। এই কনসেপ্ট লিখবা। এবার তাদের ডিউটিসগুলো কি, ঠিক আছে, সেটা লিখবা। তাদের ডিউটির এফর্ট, তাদের এরিয়াগুলো কি, তাদের সোশ্যাল সার্ভিসের বেনিফিটসগুলো কি, এবং ফাইনালি যেটা করবা, বুঝতে পারছো? এবং এখানেই দেখো এই কনসেপ্টটাকে আমরা শেষ করেছি। ঠিক আছে, কনক্লুশন নিয়ে এসেছি আমরা খুব সুন্দর করে। এরকম ছোট মনে হচ্ছে, 300 ওয়ার্ড আছে, 14 মার্কসের জন্য ইনাফ। 14 তো তুমি পাবা না, 12 পাবা, 10 পাবা, 11 পাবা, হেলদি মার্কস, ঠিক আছে? এটা লিখলে ভালো করে বুঝো। এইবার ধরো ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ প্রবলেম বেসড, কিন্তু প্রবলেম বেসড এটা, ঠিক আছে? তখন আমরা
কি কি লিখবা শুরুতে? সি ফর ক্লাইমেট চেঞ্জ কি সেটা লিখবা, কজ কি, ইফেক্টস কি, ইফেক্টস যেহেতু বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশের উপর প্রভাব কি, সামগ্রিক পৃথিবী লিখে বাংলাদেশ লিখবা, সলিউশন কি, ফিউচার অ্যান্ড কনক্লুশন কি। এই ডায়াগ্রামটা মাথায় সাজাও কি কি লিখতে যাচ্ছ। ওকে, তাহলে প্রথমে ক্লাইমেট কি সেটা তুমি লিখলা, কি পয়েন্টস, এই কি পয়েন্টস মাথায় রাখতে হবে। লং টার্ম চেঞ্জ ইন আওয়ার্স ক্লাইমেট, ক্লাইমেট চেঞ্জ নিয়ে বলবা, কারণ কি, গ্রিন হাউস গ্যাস এগুলো তুমি জানো, কার্বন ডাইঅক্সাইড এমিশন, ইন্ডাস্ট্রিজ, ভেহিকলস, পাওয়ার প্ল্যান্টস, বার্নিং ফসিল ফুয়েলস, ডিফরেস্টেশন, র্যাপিড আরবানাইজেশন, আনকন্ট্রোলড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ওভার পপুলেশন, এই কনসেপ্টগুলো কজ। ইফেক্ট কি, ফলে কি হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, ফ্লাডিং ইন কোস্টাল যেটাকে বলা হয়, স্যালাইনিটি প্রবলেম অর্থাৎ সমুদ্রে স্যালাইনের পরিমাণ, লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে, ঠিক আছে, কনসেপ্টগুলোকে সেটা বলা হচ্ছে। সাইক্লোন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হবে, হ্যাঁ, এই সব কথাবার্তা মাথায় রেখে দেবা। সলিউশন কি, স্ট্রং ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারপরে বলছে কোস্টাল এমব্যাঙ্কমেন্ট, বাঁধ তৈরি করতে হবে, রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি আনতে হবে, এইসব তেল গ্যাসের ব্যবহার বাদ দিয়ে, স্ট্রিক্ট এনভায়রনমেন্টাল লস। এবং কনক্লুশন কি, ক্লাইমেট চেঞ্জ ইন এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জেসের কথাবার্তা। ঠিক এই কি পয়েন্টগুলো মাথায় রাখো, কি পয়েন্টসগুলো মাথায় রাখবা। কি লিখতে যাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে সাজাই দিছি, খুব সুন্দর করে, কোথাও নাই, এটা কোথাও তুমি পাবা না। হ্যাঁ, তুমি দেখো সবার লেখাগুলো। তাহলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এই সি ফর ক্লাইমেট চেঞ্জ কি, আমরা একটা ডেফিনেশন লিখেছি। ক্লাইমেট চেঞ্জ রিফার্স টু দ্য লং টার্ম alteration, দীর্ঘমেয়াদী একটা পরিবর্তন অফ আর্থস ক্লাইমেট। তাহলে ক্লাইমেট চেঞ্জ রিফার্স টু লং টার্ম alteration, ক্লাইমেট চেঞ্জ রিফার্স টু লং টার্ম alteration কিসের, অফ আর্থস ক্লাইমেট, পৃথিবীর জলবায়ুর দীর্ঘদিন ধরে পরিবর্তনকেই, কজড বাই, কেন হচ্ছে, বোথ ন্যাচারাল অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষ সৃষ্ট কারণে এবং প্রাকৃতিক কারণে। তাহলে শুরু করো, ক্লাইমেট চেঞ্জ রিফার্স টু, কি রিফার্স করেছে, দ্য লং টার্ম অল্টারেশন, দীর্ঘমেয়াদী একটা পরিবর্তন, কিসের, অব দ্য আর্থস ক্লাইমেট, পৃথিবীর জলবায়ুর, কেন, কজড বাই ন্যাচারাল ডিজাস্টার বা ন্যাচারাল অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস। ইন রিসেন্ট ডিকেডস, সংখ্যা প্রকাশ করবা, ইট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস, দেখো কত সরল ভাষায় লেখা হয়েছে, কত ইনোভেটিভ হয়েছে মনে রাখার জন্য, গ্লোবাল চ্যালেঞ্জেস হয়েছে। অলদো বাংলাদেশ কন্ট্রিবিউটস ভেরি লিটিল, যদিও এই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কাজ নেই, তবুও ঠিক আছে, ইট ইজ অ্যামাং দ্য কান্ট্রিজ মোস্ট ভার্নারেবল, দোষ সব বাইরের পৃথিবীর উন্নত দেশের, কিন্তু আমরা মোস্ট ভার্নারেবল টু অ্যাডভার্স ইম্প্যাক্ট বা ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ বিকজ অফ জিওগ্রাফিক্যাল লোকেশন, ভৌগোলিক কারণে আমরা ভুক্তভোগী, লো লেইং ল্যান্ড অ্যান্ড হাই পপুলেশন ডেন্সিটি। দেখো আবার কিভাবে বলতেছি, climate change refers to the long-term alteration of the Earth's climate caused by nature and human activities. In recent decades, নিজের ভাষায় মারো, এই দেখো সাম্প্রতিক বছরগুলোতে, it has become one of the most vulnerable issues, বার্নিং কোয়েশ্চেন হয়েছে, বুঝতে পারছো, সেটা লিখবা, চ্যালেঞ্জেস হয়েছে। Although Bangladesh contributes very little to change climate, জলবায়ু পরিবর্তনের মতো এই রকম ঘটনায় বাংলাদেশের কর্তৃত্ব নেই, বাংলাদেশে দায়ী না, তবুও ইট ইজ অ্যামাং দ্য কান্ট্রিজ মোস্ট ভার্নারেবল, এবং সব থেকে ক্ষতিগ্রস্ত মানে আতঙ্কগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি, টু দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, কিসের জন্য, বিকজ অফ ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন, লো লাইং ল্যান্ড, পপুলেশন ডেন্সিটি অ্যান্ড হাই পপুলেশন ডেন্সিটির কথা বলেছে এই কারণে। এবার দেখো কজ, এইটা পরীক্ষা আবার লিখো না সি ইকুয়াল টু এমন লিখো না, কজ, দ্য মেজর কজেস অফ ক্লাইমেট চেঞ্জ কি, সারা জীবন পড়েছো, এমিশন অফ কার্বনের কথা, গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিথেন, এইটা তুমি র্যান্ডম লিখতে পারবা, কোথা থেকে পাচ্ছ, ইন্ডাস্ট্রিজ থেকে, ভেহিকলস থেকে, পাওয়ার প্ল্যান্ট থেকে, ডিফরেস্টেশন, র্যাপিড আরবানাইজেশন, বার্নিং অফ ফসিল ফুয়েলস, র্যান্ডম, এটা যদি আসে মানে আনন্দে এটা এসে ফকির খাওয়াই দেবা, ঠিক আছে। অ্যান্ড আনকন্ট্রোল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অলসো অ্যাক্সিলারেট গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, দিস হিউম্যান অ্যাক্টিভিটিস ইনক্রিজ দ্য আর্থস টেম্পারেচার, এবং কি হচ্ছে, অ্যান্ড ডিস্টার্ব দ্য ন্যাচারাল ক্লাইমেট সিস্টেমকে, অ্যাজ এ রেজাল্ট ফলে ওয়েদার প্যাটার্ন বিকাম আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। এবার দেখো ইফেক্ট কি কি হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ হ্যাজ অলরেডি ক্রিয়েটেড সেভারাল প্রবলেমস ইন বাংলাদেশ, বাংলাদেশেও যেহেতু আমাদের প্রশ্ন, বাংলাদেশে ব্যাপক প্রভাব ফেলেছে আসলে।
রাইজিং সি লেভেলস থ্রেটেন দ্য কোস্টাল এরিয়াস, আজকেও মনে হয় কোস্টাল এরিয়াতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে, উইথ ফ্লাডিং অ্যান্ড স্যালাইনিটি বাড়তেছে সমুদ্রের পানিতে, ফোর্সিং ম্যানি পিপল, এবং অনেক লোককে বাধ্য করতেছে টু লিভ দেয়ার শেল্টার্স বা টু লিভ দেয়ার হোমস, তাদের আশ্রয়স্থল, তাদের যে আবাসভূমি ত্যাগ করতে, তাই না? সাইক্লোন, এরপরে র্যান্ডম কিছু প্রাকৃতিক দুর্যোগের কথা, ইফেক্ট কি, ফলাফল, সাইক্লোন, ফ্লাড, রিভার এরিজন, ড্রাউটস, ইরেগুলার রেইনফল, এগুলো সব কিছুই ড্যামেজ করতেছে এগ্রিকালচার, ফিশারিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এভরি ইয়ার, প্রতি বছর অন্যান্য অবকাঠামোকে। ফার্মার্স অফেন লস দেয়ার ক্রপস, তাদের ফসল হারাচ্ছে, ডিউ টু এক্সট্রিম ওয়েদার কন্ডিশন হুইচ অ্যাফেক্টস ফুড সিকিউরিটি, যা খাদ্য নিরাপত্তাকে ব্যাপকভাবে প্রভাবিত করছে, অ্যান্ড দ্য ন্যাশনাল ইকোনমিকেও। খাদ্য ইয়ে হলে তো জাতীয় অর্থনীতিতে পড়বেই। মোরওভার, এছাড়াও ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজ দ্য স্প্রেড অফ ডিজিজ, এবং নানা ধরনের রোগ সৃষ্টি, ক্রিয়েট শর্টেজ অফ, কি করতেছে বলো, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, অ্যান্ড কজেস দ্য ডিসপ্লেসমেন্ট অফ থাউজেন্ডস অফ ক্লাইমেট রিফিউজিস। সেই 9-10 পড়েছিলাম মেহেরজান, তাই না? সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্টে বসবাস করতো, এখন তার নদী ভাঙনে সব চলে গেছে। এগুলো তো জলবায়ু পরিবর্তনে, উনি এখন রিফিউজি, শরণার্থী হয়ে গেছে, ওনাকেই বলা হচ্ছে ক্লাইমেট রিফিউজিস। এবার দেখো সলিউশন কি, সলিউশনও তুমি জানো। টু রিডিউস ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভস নিতে হবে, একসাথে পদক্ষেপ আর এসেনশিয়াল। দ্য গভর্নমেন্ট শুড স্ট্রেন ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম, এরপরে প্রোটেক্ট কোস্টাল এরিয়াস, রক্ষা করবে বাই কনস্ট্রাক্টিং এমব্যাঙ্কমেন্টস, প্রমোট করবে রিনিউয়েবল এনার্জি, বেশি বেশি ব্যবহার করতে হবে, অ্যান্ড এনফোর্স এনভায়রনমেন্টাল লস। এবার দেখো লার্জ স্কেল ট্রি প্ল্যান্টেশন করতে হবে, প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে, অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুড বি এনকারেজড। অ্যাট দ্য সেম টাইম দেখো বলতেছে গ্লোবাল লেভেল ডেভেলপড, এই পুরো কনসেপ্টটা নিয়ে করতে হবে। এটা হচ্ছে সলিউশন। আমরা তাহলে সলিউশন এবং দেখো খেয়াল করো এই জায়গাতে আমরা কনসেপ্টটা পেয়েছি। সো আমাদের প্রবলেম বেস যদি হয় জলবায়ু পরিবর্তনের মধ্যে, এই যে এই স্ট্রাকচারটা মেনটেন করবা। ওকে, চলে আসো। এবার দেখো চাইল্ডহুড মেমোরিজ, এটা এসেছে। ইন্ট্রোডাকশন লিখবা, আই ফর ইন্ট্রোডাকশন, প্লেস অ্যান্ড পিপল, মানে তোমার আসলে এই স্মৃতিটা কোথায়। মেমোরাবল, ই ফর ইভেন্ট, মেমোরাবল ইভেন্ট, সেখান থেকে কি শিখেছো, লেসন লার্ন, এবং পরবর্তী জীবনের যে রিফ্লেকশন, প্রতিফলন হয়েছে তোমার জীবনে, কনক্লুশন, সেটা। দেখো চাইল্ডহুড মেমোরিজে আমরা কি লিখবো, ইন্ট্রোডাকশন কি, চাইল্ডহুড ইজ দ্য সুইটেস্ট অ্যান্ড মোস্ট ইনোসেন্ট পিরিয়ড অফ লাইফ, শুরু করলাম। এই সময় জয়, কিউরিয়াসিটি, ইমাজিনেশন, ফ্রিডম থাকে। চাইল্ডহুড মেমোরিজ রিমেইন ফ্রেশ ফর এভার, দে ব্রিং হ্যাপিনেস অ্যান্ড নস্টালজিয়া করে তোলে। দোজ ডেজ আর ফুল অফ সিম্পল প্লেজার অ্যান্ড পিওর ইমোশন ছিল। এটা ইন্ট্রোডাকশনের মধ্যে। প্লেস, অর্থাৎ তোমার চাইল্ডহুড মেমোরিজ বা কোথায় ঘটেছিল, সাধারণত গ্রামে হয়। তারপরে লিভড উইথ প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, সিবলিংস মানে ভাই বোন অ্যান্ড ফ্রেন্ডস থাকে। তারপর গ্রামের কিছু ব্যাপার স্যাপার লিখবা, দ্য ভিলেজ সারাউন্ডেড বাই গ্রিন পেডিফিল্ড, পন্ড, ট্রিজ অ্যান্ড ওপেন স্পেসেস, সেই কথাগুলো লিখবা। গ্র্যান্ড প্যারেন্টসরা পছন্দ করতো তোমাকে গল্প শোনাতো, ইসপের গল্প, ভূতের গল্প। প্লেড উইথ ফ্রেন্ডসদের সাথে খেলতা, সাঁতার কাটতা খোলা নদীতে, এরকম ব্যাপার। ন্যাচারাল বিউটি, এইগুলো হচ্ছে তোমার প্লেস অ্যান্ড পিপলগুলো জড়িয়ে থাকবে। অর্থাৎ প্রথমে চাইল্ডহুড মেমোরির ইন্ট্রোডাকশন তো লিখলাই, এবং সেকেন্ড হচ্ছে প্লেস অ্যান্ড পিপল, ওর মধ্যে কি থাকবে, গ্রাম, গ্রামের নৈসর্গিকতা, এবং যাদের সাথে তোমার বন্ডিং ছিল, বাবা মা, দাদা দাদি, বন্ধু বান্ধব, সেই ব্যক্তিগুলো নিয়েও লেখা থাকবে। এরপরে দেখো মেমোরেবল ইভেন্টস, এবার তোমার একটা স্মরণীয় ঘটনা উল্লেখ করবা, ঠিক আছে? ঘুড়ি উড়ানো বিকেলে, প্লেইং ফুটবল আফটার স্কুলের পরে, ক্যাচিং ফিশ, মাছ ধরা ডিউরিং রেইনি সিজন, ভিজিটিং ভিলেজ ফেয়ার, সেলিব্রেটিং ঈদ উইথ নিউ ক্লোথস, ডিলিশিয়াস ফুডস এবং রিলেটিভসদের সাথে। ফার্স্ট ডে অ্যাট স্কুলের কথা বলবা, ফিলিং নার্ভাস অ্যাট ফার্স্ট বাট লেটার মেকিং ফ্রেন্ডস তৈরি হলো। এবং এবার লেসন কী কী হলো, লার্ন, সেখান থেকে তুমি কি শিখেছো। দাদা দাদি তোমাকে লাভ শেখায়, একই সাথে রেসপেক্ট শেখায়, অনেস্টি শেখায়, ডিসিপ্লিন শেখায় পরিবারের কাছ থেকে, এগুলো পরিবারের কাছ থেকে তুমি শিখেছো। লার্ন কোঅপারেশন, সিম্পলিসিটি, ক্লোজলেসনেস, এগুলো শিখেছো গ্রামীণ জীবন থেকে। শেখার যে জায়গাটা, তোমার প্রথম শিক্ষক পরিবার থেকে তুমি কি শিখেছো, গ্রামের জীবন থেকে কি শিখেছো, মস্তিষ্কে ধরে নাও। লার্ন
টিম ওয়ার্ক, প্যাথিয়েন্স, ধৈর্য, শেয়ারিং থটস, গেমস, এগুলো তুমি বন্ধুদের কাছ থেকে শিখেছো এবং তোমার চরিত্র গঠন হয়েছে এই সময়টাতে। এবং দেখো কনক্লুশনে তুমি কি লিখবা, চাইল্ডহুড মেমোরিজ আর ট্রেজার অফ লাইফ, জীবনের সম্পত্তি, এবং বলছে দোজ ডেজ উইল নেভার রিটার্ন, এই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না, দেয়ার সুইটনেস রিমেইন ফর এভার, থাকবেই। চাইল্ডহুড মেমোরিজ ব্রিং কমফোর্ট ডিউরিং ডিফিকাল্ট টাইমস, চাইল্ডহুড ইজ আ গোল্ডেন চ্যাপ্টার ইন এভরি পারসনস লাইফ। ডিফিকাল্ট টাইমে এটা কমফোর্ট হয়, আমার যেটা হয়, আমি তো খুবই নস্টালজিয়া প্রিয় একজন মানুষ, আমি বারংবার আমি সেই শৈশবে ফিরে যাই, বিশেষ করে শৈশবের থেকে আমার কৈশোরী ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার লাইফটা আজ এ গোল্ডেন পিরিয়ড ছিল আসলে। তো এই যে লেখার এই কি পয়েন্ট আপনি দেখতে দেখতে যাবে, আজকে বিকেলবেলায় কী করবে, এই কি পয়েন্টগুলো আমি কি লিখবো, দেখবা বাক্য ভেতরে চলে আসতেছে কি লিখবো আসলে। দেখো সেই কথাগুলোই লিখেছি, চাইল্ডহুড ইজ দ্য সুইটেস্ট অ্যান্ড মোস্ট, যেটা ইনোসেন্ট পিরিয়ড অফ হিউম্যান লাইফ। ইট ইজ আ টাইম অফ জয়, কিউরিয়াসিটি, এটা কিসের সময়, আনন্দের সময়, কৌতূহলের সময়, কল্পনার সময় অ্যান্ড ফ্রিডমের সময়। দোজ ডেজ পাস অ্যান্ড পিপল গ্রো ওল্ডার, বড় হয়, চাইল্ডহুড মেমোরিজ রিমেইন ফ্রেশ থাকে, মানুষ যত ইন দ্য হার্ট ফর এভার, মানুষ যত আস্তে আস্তে বড় হয়, বলছে দো ডে পাস, যদিও দিন অতিক্রম হয়ে যায়, অ্যান্ড পিপল গ্রো ওল্ডার, মানুষ বড় হচ্ছে, তবুও ওই চাইল্ডহুড মেমোরিজ রিমেইন ফ্রেশ ইন দ্য হার্ট ফর এভার, হৃদয়ে সবসময় গেঁথে থাকে। হোয়েন এভার আই রিমেম্বার মাই চাইল্ডহুড, যখন আমি আমার চাইল্ডহুডের কথা মনে করি, আই ফিল বোথ হ্যাপি অ্যান্ড নস্টালজিয়া, আমি একই সাথে সুখ এবং স্মৃতি কাতরতাই ঘিরে ওঠে। কেন? বিকজ দোজ ডেজ আর ফুল অফ জয়, সিম্পলিসিটি, প্লেজার, ইমোশন অ্যান্ড কেয়ার ফ্রি, বলেছে হ্যাপিনেস ছিল। এবার তুমি প্লেসটা কোথায় ছিল, প্লেস অ্যান্ড পিপল, পি অ্যান্ড পি, প্লেস অ্যান্ড পিপল, কারা জড়িত ছিল। আই স্পেন্ড মাই চাইল্ডহুড ইন মাই ভিলেজ, উইথ প্যারেন্টসদের সাথে, গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে, সিবলিংসদের সাথে কাটাইছি, চাইল্ডহুড ফ্রেন্ডদের সাথে কাটাইছি। কোথায়, কাদের সাথে, উল্লেখ হলো। দ্য ভিলেজ ওয়াজ সারাউন্ডেড, এবার গ্রামের কথা বলবা, প্লেস নিয়ে বলবা, তুমি গ্রামে কাটাইছো বলেছো, সাথে কারা কারা তোমার সাথে ছিল এই শৈশবে, সবার কথা লিখলে। এবার গ্রামকে স্পেশালি হাইলাইট করবা। দ্য ভিলেজ আর কি ছিল, একদমই, দ্য ভিলেজ ওয়াজ রিয়েলি ফুল অফ ন্যাচারাল বিউটি, ইট ওয়াজ সারাউন্ডেড বাই গ্রিন ফিল্ডস, পন্ডস, ট্রিজ, তারপরে কাদা, ন্যারো পথস, মানে ওপেন স্পেস সব। মাই গ্র্যান্ড প্যারেন্টস লাভড মি ডিপলি, আমাকে গভীরভাবে ভালোবাসতো, অ্যান্ড অফেন টোল্ড মি, আমাকে প্রায় বলতো কি, ইন্টারেস্টিং স্টোরিজ অ্যাট নাইট, লাইক ইসপের গল্পের মতো দারুণ সব গল্প শোনাতো, অ্যারাবিয়ান নাইটসের গল্প শোনাতো, বানাও। মাই মাদার কেয়ার ফর মি উইথ গ্রেট অ্যাফেকশন, আমার মা আমাকে ব্যাপক স্নেহ করতেন। মাই ফাদার অলওয়েজ গাইডেড মি উইথ লাভ অ্যান্ড ডিসিপ্লিন। মাই ফ্রেন্ডস অ্যান্ড আই প্লেড, দেখো বলছে মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, আমার বন্ধু, অথবা আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, আমি এবং আমার বন্ধুরা, প্লেড ইন দ্য ফিল্ড, সোয়াম ইন দ্য পন্ড, র্যান অ্যালং দ্য ভিলেজ পাথস উইদাউট এনি ফেয়ার, কোনো ভয় ছিল না। দ্য ন্যাচারাল বিউটি অ্যান্ড অ্যাফেকশন পিপল মেড মাই চাইল্ডহুড, বলতেছে দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাফেকশনেট পিপল, দ্য ন্যাচারাল বিউটি অ্যান্ড অ্যাফেকশনেট পিপল মেড মাই চাইল্ডহুড কালারফুল অ্যান্ড মেমোরেবল। দেখছো লাইনটা কি, দ্য ন্যাচারাল বিউটি অ্যান্ড অ্যাফেকশনেট পিপল মেড মাই চাইল্ডহুড, আমার শৈশবকে যেন রাঙিয়ে দিয়েছিল, কালারফুল অ্যান্ড মেমোরেবল করেছিল। ঠিক একই সাথে দেখো ই ফর ম্যানি ইভেন্টস, অর্থাৎ এইখানে তোমার ই ফর হচ্ছে ইভেন্টস, তোমার জীবনের সেই ঘটনাগুলো লিখবা, মেমোরেবল ইভেন্ট। ম্যানি ইভেন্টস অফ মাই চাইল্ডহুড আর স্টিল ভিভিড মানে তো বুঝোই, এখনও যেন সুস্পষ্ট হয়েছে আমার মনে, ইন মাই মাইন্ড। আই রিমেম্বার ফ্লাইং কাইটস, ঘুরে ওড়ানোর কথা বলবা, কমা দিয়ে লিখবা, প্লেইং ফুটবল আফটার স্কুল, ক্যাচিং ফিশ ইন দ্য রেইনি সিজন অ্যান্ড এনজয়িং ভিলেজ ফেয়ার্স উইথ গ্রেট এক্সাইটমেন্ট। তারপর ঈদ ডেজ আর স্পেশালি জয়ফুল বিকজ, কেন, আই রিসিভ নিউ ক্লোথস, visited relatives and ate delicious foods খাইতা। I also remember my first day at school. I was nervous at first, but gradually I made friends, তৈরি হলো, and started enjoying my school life. Those little events now seem very precious. বলতেছে ওই সমস্ত ছোট্ট ছোট্ট ঘটনাগুলো আজকে খুব মূল্যবান হয়ে উঠেছে। এবং লার্ন, তুমি কি শিখেছো, দেখো মাই চাইল্ডহুড taught me many important lesson, পরিবারের কাছ থেকে কি শিখছো, যেটা দেখলা, ফ্রম মাই ফ্যামিলি, পরিবারের কাছ থেকে কি শিখেছো। আই লার্ন লাভ, পরিবারের কাছে, ফ্রম মাই ফ্যামিলি আই লার্ন লাভ, রেসপেক্ট, অনেস্টি, ডিসিপ্লিন। ফ্রম মাই ভিলেজ, আমি আমার গ্রাম থেকে শিখেছি কোঅপারেশন, সিম্পলিসিটি, কিভাবে একে অন্যকে সাহায্য করতে হয়, সরলতা, এবং বলেছে ক্লোজনেস টু নেচার, প্রকৃতির সাথে মিশে যাওয়া, এটা গ্রাম থেকে শিখেছি। প্লেইং উইথ ফ্রেন্ডস টট মি, বন্ধুদের সাথে খেলাও আমাকে শিখিয়েছে কি, টিমওয়ার্ক, লিডারশিপ,
patience, sharing, and forgiveness. This lesson helped me build my character and understand the value of রিলেশনশিপের মূল্য বুঝতে শিখিয়েছে। They also taught me that তারা আমাকে আরও শিখিয়েছে হ্যাপিনেস ডাজ নট অলওয়েজ ডিপেন্ড অন ওয়েলথ। সম্পদের উপর সুখ নির্ভর করে না, রাদার ইট অফেন কামস ফ্রম লাভ, ফ্রেন্ডশিপ অ্যান্ড সিম্পলিসিটি অফ লাইফ। জীবনের সরলতার উপর থেকে আসে। এবং ফাইনালি দেখো কনক্লুশন লিখেছি, কারণ মাই চাইল্ডহুড মেমোরিজ আর আ ট্রেজার্স অফ মাই লাইফ। আমার জীবনের সম্পত্তি মূল্যবান। দোজ ডেইজ উইল নেভার রিটার্ন। ওই দিনগুলো আর ফিরে আসবে না, বাট দেয়ার সুইটনেস উইল রিমেইন উইথ মি ফর এভার। কিন্তু তার সেই স্মৃতি, সুইটনেস আমার সাথে থাকবে আজীবন। হোয়েন এভার লাইফ বিকামস ডিফিকাল্ট, যখন জীবন কঠিন হয়ে ওঠে, আই রিমেম্বার মাই চাইল্ডহুড অ্যান্ড ফিল কমফোর্টেড। চাইল্ডহুড ইজ ট্রুলি আ গোল্ডেন পিরিয়ড অফ ওয়ান্স লাইফ আর এভরি পারসনস লাইফ। লিখতে পারবে না? কি পয়েন্ট সাজানো হয়েছে। ধরো ইউজ অ্যান্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেট, ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, ইউজেস যা আসুক, তখন তুমি প্রবলেমের কনসেপ্টে ইন্ট্রোডাকশন, ইন্টারনেট কি, ইউজেসটা কি, অ্যাবিউসেসটা কি, এবং প্রিভেনশন কি, ফাইনালি কনক্লুশন। ইন্ট্রোডাকশন, ইউজেস, অ্যাবিউসেস, প্রিভেনশন, কনক্লুশন। ইউজেস প্রথম ওইটা নিয়ে লিখবা ইন্ট্রোডাকশনে। ইউজেস কি, অ্যাবিউসেস কি, এর থেকে প্রিভেন্ট কিভাবে পাবা, প্রতিরোধ করবা কিভাবে, অ্যান্ড কনক্লুশন। দেখো এই জাতীয় আসলে ইন্ট্রোডাকশনে আই ফর ইন্টারনেট ইন্ট্রোডাকশন দিব, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, এই সব দিয়ে শুরু করবো। ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক নিচ্ছে, ইউজেস কি কি হচ্ছে, কোথায় কোথায় ব্যবহার আছে, খুব দারুণভাবে এই যে এক একটা পয়েন্ট স্টার দেওয়া আছে, কোথায় কোথায় ইন্টারনেটের ব্যবহার হচ্ছে, সুন্দর করে আজকে বিকেলের মধ্যে এটা মাথায় গেঁথে রাখবা। ভুল ইংরেজি চলে আসতে পারে লিখতে, আমি বারবার প্রত্যেক ক্লাসে একই কথা বলি যে লেখার মধ্যে ভুল থাকবে, কিন্তু কোহেসিভনেস থাকবে না, কোহেরেন্স থাকবে না, সেটা তো হইতে পারে না, সেটা মানা কঠিন। ঠিক আছে, কি কি তোমার ইউজেসগুলো কি কি সব লেখা আছে, কিসে কিসে ইউজ হয় এগুলো দেখো পয়েন্ট দিয়ে সব, এগুলো তো মনে রাখাও সহজ। অ্যাবিউসেস আবার কোথায় হচ্ছে, অপব্যবহার হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, অ্যাডিকশন টু অনলাইন গেমস অ্যান্ড মিনিংলেস ভিডিওসে, স্প্রেডিং ফলস ইনফরমেশন যাচ্ছে, রিউমার ছড়াচ্ছে, হেইট স্পিচ হচ্ছে, ব্রাজিলের সাপোর্টাররা বেশি করতেছে এগুলো, হার্মফুল কন্টেন্ট ছড়তেছে, সাইবার ক্রাইম হচ্ছে, হ্যাকিং হচ্ছে, অনলাইন ফ্রড হচ্ছে, প্রাইভেসি ভায়োলেশন হচ্ছে। এগুলো ক্ষতি কি কি, পড়াশোনায় ক্ষতি হচ্ছে, স্বাস্থ্যেই ক্ষতি হচ্ছে, ঘুমে ক্ষতি হচ্ছে, ফ্যামিলি রিলেশনশিপ, একসাথে বসে আছো বাট সবাই মোবাইল টিপতেছো, এই যে ইন্টারনেট ইউজ করতেছো, এগুলো সব। প্রিভেনশন কি, প্রপার অ্যাওয়ারনেস অ্যান্ড ডিসিপ্লিন, ইউজ ইন্টারনেট মেইনলি ফর লার্নিং অ্যান্ড ইউজফুল পারপাসে ব্যবহার করতে হবে। প্যারেন্টস অ্যান্ড টিচার শুড গাইড ইয়াং ইউজার্সদেরকে ব্যাপকভাবে গাইড করবে। মনিটর অনলাইন অ্যাক্টিভিটিসে মনিটর করতে হবে। এনফোর্স স্ট্রং সাইবার লকে এনফোর্স করতে হবে, আরও জোরদার করতে হবে। প্রাইভেসি প্রোটেক্ট করতে হবে। ভেরিফাই ইনফরমেশন বিফোর শেয়ারিং, কোনো কিছু শেয়ার করার আগে ইনফরমেশন ভেরিফাই করতে হবে। অ্যাভয়েড হার্মফুল ওয়েবসাইটসকে অ্যাভয়েড করবা। মেনটেন টাইম ম্যানেজমেন্ট, এগুলো। এবং কনক্লুশনে কি লিখবা, ইন্টারনেট সত্যি একটা ব্লেসিং ইফ ইউজ প্রপারলি, ইট বিকামস হার্মফুল হোয়েন মিস ইউজড হয়ে যাবে, ইউজ ইট ওয়াইজলি, ইথিক্যালি অ্যান্ড কেয়ারফুলি ব্যবহার করবা। রেসপন্সিবল ইউজ ক্যান বিল্ড অ্যান্ড এডুকেটেড, কানেক্টেড অ্যান্ড প্রোগ্রেসিভ সোসাইটি। ঠিক এভাবে এই কি পয়েন্টগুলো পড়ার আগে গরুর মতো মুখস্থ করলে তো হবে না, পড়ার আগে, ঠিক আছে, এর আগে কেউ তোমাকে এভাবে গুছায় দেয় নাই, কিন্তু পড়ার আগে এই যে কি নিয়ে আমি লিখবো সেটা সম্পর্কে আইডিয়া, ঠিক আছে, স্লাইড কিন্তু দিয়ে দিয়েছি ইতিমধ্যে। পড়ার আগে যে আমি এটা নিয়ে কি লিখবো, অনেকের মুখস্থ ভালো ভালো খুবই ভালো, অনেকে পড়ে ফেলেছো, ঠিক আছে, ওই লেখাটাকে আরও ফার্নিশ করতে তোমার এই কি পয়েন্ট, দেখো এই কি পয়েন্ট, ইন্ট্রোডাকশন এটা লিখছি, ইউজেস কোথায় হচ্ছে, অ্যাবিউসেস কোথায় হচ্ছে, কেমনে প্রতিরোধ করবা, ঠিক আছে, এবং কনক্লুশন। ঠিক একইভাবে যদি আমরা প্যাট্রিয়টিজম, খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট কিন্তু, দেখো এই প্যাট্রিয়টিজম নিয়ে লিখবা। প্যাট্রিয়টিজম মানে কি, ডিপ লাভ, ডিভোশন অ্যান্ড লয়ালিটি টু ওয়ান্স কান্ট্রি, ইন্সপায়ার পিপুল টু রেসপেক্ট দ্য নেশন অ্যান্ড প্রোটেক্ট ইটস, যে সাবরিয়েন্টি, এর সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য উৎসাহ করে। ওয়ার্কস ফর দ্য কান্ট্রিজ প্রোগ্রেসের জন্য এই দেশপ্রেম, নট লিমিটেড টু ইমোশনস অর ন্যাশনাল সেলিব্রেশনস, এটা কেবলমাত্র আবেগ বা জাতীয় উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ না আসলে।
এক্সপ্রেস থ্রু অনেস্ট অ্যাকশন, রেসপন্সিবিলিটি অ্যান্ড ডেডিকেশনের মধ্যে দিয়ে প্রকাশ পায়। ন্যাশনাল ইন্টারেস্ট অ্যাবাভ পার্সোনাল গেইন, এই তত্ত্বটা শেখায়। ব্যক্তিগত অর্জনের থেকে জাতীয় স্বার্থ অনেক বড়, এটা দেশপ্রেম শেখায়। এবং পিসফুল, প্রসপারাস অ্যান্ড ইউনাইটেড বাংলাদেশ করতে বা কান্ট্রি করতে এই গুণাবলীটা দরকার। এবং প্যাট্রিয়টের কোয়ালিটি, কিউ ফর কোয়ালিটিসগুলো কী কী, একজন দেশপ্রেমিকের কী কী করে? সততা, সিনসিয়ার, রেসপন্সিবল। সে আইন মানবে, রেসপেক্টস করবে কনস্টিটিউশনকে, সংবিধানকে। খুব দারুণভাবে এই কি পয়েন্টগুলো পড়বা। অ্যান্ড ট্র্যাডিশনকে, হার্ডওয়ার্কিং হবে, ডেডিকেটেড হবে টু ডিউটি, তার কর্তব্যের প্রতি। তারপরে কি বলতেছে? করাপশনকে প্রতিরোধ করবে, ইনজাস্টিস অ্যান্ড ডিসক্রিমিনেশনকে অপোজ করবে। প্রমোটস ইউনিটি, টলারেন্স অ্যান্ড হারমোনিকে তুলে ধরবে। ইউনিটি, একতা, টলারেন্স, সহিষ্ণুতা, অ্যান্ড হারমোনি, ঐক্যতান, সবাই এক, ইউনিটির মতোই। এবং রেডি টু স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি হোয়েন নেসেসারি। এবং একজন প্যাট্রিয়ট, যে প্যাট্রিয়টিজমের প্রধান গুণাবলী বলছে, রেডি টু স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি হোয়েন নেসেসারি, যখনই প্রয়োজন হবে তখনই জীবনও উৎসর্গ করে দিতে হবে, স্যাক্রিফাইস করে। তাহলে প্রথমে প্যাট্রিয়টিজম নিয়ে বললাম, কোয়ালিটিস, একজন প্যাট্রিয়টের গুণাবলী কি সেটা লিখবা। দেখো খেয়াল করো, সো এই যে বিষয়টা আমরা পাচ্ছি প্যাট্রিয়টিজম নিয়ে, যেটা আমরা লিখতে এরকম করে ফেলেছি কেন? আচ্ছা, বুঝতে পারছো? এই কনসেপ্টে আমাদের লিখতে হবে, এই স্লাইডটা আগে যাবে। অর্থাৎ তাহলে দেখো খেয়াল করো, এই যে স্লাইড PQEDC, অর্থাৎ প্যাট্রিয়টিজম কি, এর মানে কি আসলে? কোয়ালিটিস অফ প্যাট্রিয়ট, দেশপ্রেমিকের গুণাবলী। এক্সাম্পল অফ প্যাট্রিয়টিজম, ডিউটিস অফ সিটিজেন্স, নাগরিকের প্রতি। এবং ফাইনালি কনক্লুশন আমরা লিখে ফেলবো, কনক্লুশন। এবার দেখো কোয়ালিটিস তো দিলা, এবার কনসেপ্টটা দেখো, এক্সাম্পলস অফ প্যাট্রিয়টিজম, অর্থাৎ সোলজার্স ডিফেন্ডিং দ্য কান্ট্রি। দেখো এক্সাম্পল কি, যার দেশপ্রেমিক। একজন সৈন্য দেশকে রক্ষা করবে, ডক্টর পেশেন্টকে ভালোভাবে, সব কিছুই দেশপ্রেমে। টিচার ভালোভাবে পড়াবে ইয়াঙ্গারদেরকে, ফার্মার্স ফুড উৎপাদন করবে, ফ্রিডম ফাইটার্সরা লিবারেশন ওয়ার অফ 19, ফ্রিডম ফাইটার্স অফ দ্য, এদের কথা তুলে ধরবো উদাহরণ। প্রোটেক্টিং পাবলিক প্রপার্টির কথা তুলে ধরবো, হেল্পিং পিপল ডিউরিং ন্যাচারাল ডিজাস্টার, এবং রিপ্রেজেন্টিং দ্য ইয়ার কথা, কান্ট্রি উইথ অনেস্টি অ্যান্ড ডিগনিটির সাথে দেশকে রিপ্রেজেন্ট করব। ডিউটিস অফ সিটিজেনেরও দায়িত্ব আছে, অবে দ্য ল মানবে, পে ট্যাক্স দিবে, প্রোটেক্ট পাবলিক প্রপার্টিকে রক্ষা করবে, একই কথা বারবার চলে আসবে। প্রিজার্ভ দ্য এনভায়রনমেন্ট, রেসপেক্ট ন্যাশনাল সিম্বলকে রেসপেক্ট করবে, মেনটেন কমিউনিয়াল হারমোনি, যে তোমার সাম্প্রদায়িক যে ঐক্যতান বজায় রাখবে, পার্টিসিপেট করবে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, সমাজে কল্যাণমূলক কর্মকাণ্ডে, স্প্রেড অ্যাওয়ারনেসকে ছড়িয়ে দিবে, ফাইট এগেনস্ট করাপশনের বিরুদ্ধে লড়বে। এই যে লেখাগুলো দেখবা এবং কনক্লুশনে তুমি কি লিখবা। ঠিক একইভাবে দেখো প্রত্যেকটা প্যাট্রিয়টিজম কি, এটা পি ফর কিন্তু প্যাট্রিয়টিজম, কোয়ালিটিগুলো কি সেটা লেখা হয়েছে। কোয়ালিটিস, দেয়ার আর ম্যানি এক্সাম্পল অফ, ঠিক আছে, কোয়ালিটিস। দেখো দেয়ার আর ম্যানি এক্সাম্পল, এটা হচ্ছে এক্সাম্পল, এভরি সিটিজেনের যে কনসেপ্টটা চলে আসতেছে, ভালো করে দেখো। এবং কনক্লুশন কি, ঠিক একইভাবে ধরো ফিমেল এডুকেশন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এইভাবে লিখবা, ফিমেল এডুকেশন কি, এর গুরুত্ব কি, বেনিফিটস কি, অবস্টাকেল কি, বাধাটা কি, বুঝছো? বাধা সলিউশন এর মধ্যে চলে আসবে। ফিমেল এডুকেশন কি, এর গুরুত্বটা কি, এর উপকারিতা কি, কিন্তু ফিমেল এডুকেশন এই ধারাটা প্রতিষ্ঠার জন্য বাধা আসবে কি, সেটা কেমনে সমাধান করবা। এবং কনক্লুশন, এই যে কনসেপ্টগুলো সাজায় নাও। দেখো ফিমেল এডুকেশন কি লিখলাম, ইম্পর্টেন্স কি, এম্পাওয়ার্স উইমেন উইথ নলেজ, কনফিডেন্স অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিল। তারপরে কি করবে, ডিসিশন মেক করতে সাহায্য করবে নারীদেরকে, মেক্স উইমেন ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, অর্থনৈতিকভাবে স্বাধীন মানে করবে, এনকারেজ পার্টিসিপেশন ইন সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল অ্যাফেয়ারে অংশগ্রহণ করবে, ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ হেলথ, নিউট্রিশন, হাইজেন অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কেও তারা জানবে, এনশিওর বেটার কেয়ার ফর চিলড্রেন। এই জন্য নেপোলিয়ন তো বললো, শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব, তাই না? এই যে বললো, রেডিউস পভার্টি অ্যান্ড ইলিটারেসি, প্রমোটস জেন্ডার ইকুয়ালিটি আসবে আস্তে আস্তে, এবং এলিমিনেটস ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, নারীর বিরুদ্ধে যে সহিংসতা, বৈষম্য, সেগুলো দূর হবে।
কিন্তু এটা প্রতিষ্ঠা করতে এর উপকারিতা তুমি দেখলা, ঠিক আছে? দেখো বলতেছে ইম্পর্টেন্স কি, এবার বেনিফিট কি। এডুকেটেড মাদার রেইজ এডুকেটেড অ্যান্ড রেসপন্সিবল চিলড্রেন গড়ে তোলে। উইমেন ক্যান ওয়ার্ক, ঠিক আছে, কাজ করে কি হিসাবে, অ্যাজ দিয়ে, এই যে টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এন্টারপ্রেনার্স, গভর্নমেন্ট অফিসিয়াল, কন্ট্রিবিউট টু ইকোনমিক গ্রোথ, সব লিখবে। ইনক্রিজ ন্যাশনাল জিডিপি, স্ট্রেন দ্য ইকোনমিকে জোর দিচ্ছে। বিল্ড অফ পিসফুল ফ্যামিলিজ, রিডিউসেস সোশ্যাল ক্রাইম, কমাচ্ছে। ক্রিয়েটস অ্যান এনলাইটেন অ্যান্ড টলারেন্ট সোসাইটি, গড়ে তুলতেছে। ইনভেস্টিং ইন ফিমেল এডুকেশন ইজ ইনভেস্টিং দ্য নেশনস ফিউচার, এমন একটা লাইন দিয়ে শেষ করবা। ইনভেস্টিং ইন ফিমেল এডুকেশন ইজ ইনভেস্টিং ইন দ্য নেশন অফ ফিউচার, জাতির, ঠিক আছে? কনসেপ্ট লাইনটা দেখেছো, খুবই সুন্দর একটা লাইন লেখা হয়েছে। ইনভেস্টিং ইন ফিমেল এডুকেশন, নারী শিক্ষায় বিনিয়োগ মানেই ইনভেস্টিং ইন দ্য নেশনস ফিউচার, জাতির ভবিষ্যতে বিনিয়োগ। ইনভেস্টিং ইন ফিমেল এডুকেশন ইজ ইনভেস্টিং ইন নেশনস ফিউচার। এবং কিন্তু এই যে এত বেনিফিট, কিন্তু এটা বাস্তবায়নে বেশ বাধা আছে। অবস্টাকলসগুলো কি, দারিদ্রতা, আর্লি ম্যারেজ, জেন্ডার ডিসক্রিমিনেশন, ল্যাক অফ এডুকেশনাল ফ্যাসিলিটিস, সেফটি কনসার্ন। সলিউশন কি, ফ্রি অ্যান্ড ইকুয়ালিটি এডুকেশন নিতে হবে, প্রোভাইড স্কলারশিপ দিতে হবে মেয়েদেরকে, ইমপ্রুভ স্কুল ফ্যাসিলিটিস দিবা, ল তৈরি করবা, এই যে। এবং ফাইনালি কনক্লুশন কেমনে লিখবা, ফিমেল এডুকেশন ইজ দ্য কি টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ন্যাশনাল প্রসপারিটি। ফিমেল এডুকেশন ইজ দ্য কি টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়নের চাবিকাঠি। হ্যাঁ, নো নেশন ক্যান প্রোগ্রেস বাই নেগলেক্টিং অফ হাফ অফ ইটস পপুলেশনের অর্ধেক জনগোষ্ঠীকে। এই লাইনগুলোর সাথে তোমরা পরিচিত। এভরি গার্ল শুড হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন। এইসব গার্লস অ্যান্ড ক্যান বিকাম এডুকেট, কনফিডেন্ট অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন। তার মানে পড়া শুরু করার আগে, আর যদি পড়ে থাকো, এই কি পয়েন্টগুলোকে সমৃদ্ধ করো। আর পড়া শুরু করার আগে প্রত্যেকটাকে সাজায় দেওয়া হয়েছে। ও ফিমেল এডুকেশন গেল, প্রত্যেকটাকে সাজায়। এই যে পপুলেশন প্রবলেমকে কি লিখবা আসলে, এই প্রবলেম রিলেটেড আমরা আলোচনা করে ফেলেছি, ঠিক আছে? পপুলেশন প্রবলেম কি লিখবা, দ্য নেসেসিটি অফ আইসি, কম্পালসারি আইসিটি। দেখো স্ট্রাকচার হচ্ছে এটা। আইসিটি ইন্ট্রোডাকশন দিবা, এন নেসেসিটি, বি বেনিফিটস, সি চ্যালেঞ্জেস কি, এবং ফিউচার অ্যান্ড কনক্লুশন, যেটা একটু আগে ফিমেল এডুকেশনে পড়লা। কি পড়লা, নেসেসিটি কি, প্রয়োজনীয়তা কি, বেনিফিটস কি, অবস্টাকলস কি, এবং কেমনে দূর করবা। তাহলে এই যে এই রিলেটেড এভাবে লিখতে হবে। কি কি কনসেপ্ট দেওয়া হয়েছে, আগে কি পয়েন্টটাকে চিন্তা করো, কি পয়েন্টটাকে সাজাও। দেখো হয়ে যাচ্ছে, কি পয়েন্টটাকে আগে সাজাও। বুঝতে পারছো? এই যে কনসেপ্টগুলো পাচ্ছি আমরা, এই কি পয়েন্টটাকে সাজাও, কি পয়েন্টকে মাথায় নিয়ে আসো, দেখবা লেখা আলটিমেটলি চলে আসতেছে। আমার এই কি পয়েন্ট বের করতে অনেক টাইম লাগছে, বুঝতে পারছো না? অনেক, এই 9টা কি পয়েন্ট বের করতে অনেক দীর্ঘ সময় লেগেছে, একদম অনেক সময়, কিন্তু কাজটা সহজ হয়ে গেছে। পরে দেখে আমি এমনি লিখতে পারতেছি একদম বিষয়গুলো নিয়ে। আমি প্রথমে কি করছি, বেশ কয়েকটা বই নিয়েছি। হ্যাঁ, এখন বই নেওয়ার পরে দেখছি, বের করছি কি পয়েন্টগুলো আসলে কি। আমি পরীক্ষার হলে কি নিয়ে যাবো, আমি তো পুরো লাইন মুখস্থ করে মাথা গুবলেট করব না। কনসেপ্টগুলো এইভাবে একটু গোছায় নাও, কি পয়েন্টগুলো সময় থাকলে রাতে বসে এই কি পয়েন্টসগুলো লেখো, যে আমি এটা নিয়ে লিখবো, এটা এরকম করে লিখবো। দেন কম্পোজিশনটাকে দারুণভাবে গুছিয়ে আসবে। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর দারুণ একটা পরীক্ষা দাও। আর রিপোর্ট রাইটিং নিয়ে তো আমি এর আগেও লেকচার দিয়েছি, তো আর কি থাকলো, প্যারাগ্রাফ নিয়ে ফার্স্ট পেপারে কজ অ্যান্ড ইফেক্ট ওখানেই কাভার হয়ে গেছে, ওর মধ্যে থেকেই আবার আসবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।